এক প্রবাসী ভাই আমার কাছ থেকে বাইক কেনার পর বলতেছে বাইকটা নাকি হোম ডেলিভারিতে দিতে হবে ওনার বাড়িতে। তারপর আমিও ওনার বাড়িতে বাইকটা নিয়ে যাই, এমনকি ঢাকা ঢুকার আগে আমি আরো একটা বাইক কিনে তারপর ঢাকা ঢুকি। সো ফুল ব্লগটা দেখলেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও অনেক বেশি ভালো আছি। আর আমার সাথে এখন ভিডিও কলে যে আছে উনি হচ্ছেন একজন প্রবাসী ভাই। আর এই প্রবাসী ভাই বাইকটা কিন্তু সরাসরি না দেখেই আমাকে ফুল টাকা অ্যাডভান্স করে। যাই হোক, ওনার সাথে অনেকক্ষণ কথাবার্তা বলার পর আমি এখান থেকে রওনা দিয়ে দিই প্রায় মাগরিবের সময়। আর মাগরিবের সময় আমি চলে যাই সিলেটের উদ্দেশ্যে। তাই দোকান থেকে ব্যাগটা গুছিয়ে আমি আবার ঢাকার থেকে বের হয়ে যাই। আর ঢাকা থেকে বের হওয়ার আগে কিন্তু অবশ্যই আমার ফুল ট্যাঙ্কি তেল ভরতে হবে। এই জন্য সরাসরি একটা পাম্পে চলে যাই। আর পাম্প থেকে ফুল ট্যাঙ্কি তেল ভরে আমি আবারও ঢাকা থেকে বের হয়ে যাই। আর বরাবরের মতো ঢাকা সিটির জ্যাম তো আপনারা আমার ভিডিওতে দেখতেই পাবেন, কারণ আমি ঢাকা সিটিতে বের হওয়ার আগেই দেখবেন আমার ভিডিওতে খালি জ্যাম আর জ্যাম। যাই হোক, এই জ্যামের রাস্তা পার হয়ে আমি সোজা চলে আসি 300 ফিট রোডে। আর 300 ফিট রোড থেকে কিন্তু সরাসরি ব্রাহ্মণবাড়িয়া থেকে গিয়ে ক্যামেরা অন করি, কারণ আপনারা ভালো করেই জানেন যে ঢাকা টু সিলেটের রাস্তা একেবারে বাজে। আর রাস্তায় কোনো রকমের লাইট বা আলোকিত কোনো স্থানই নেই, এই জন্য আমি আর ক্যামেরা অনই করি নাই। যাই হোক, ব্রাহ্মণবাড়িয়া পার হওয়ার পর আমি যখন হবিগঞ্জ ঢুকি, আর হবিগঞ্জ ঢুকার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে অনেক বড় একটা মাহফিল হইতেছে। সো এই মাহফিলের ভিতর দিয়ে আমি আস্তে আস্তে করে চলে যাই, কারণ এখানে অনেক মানুষ ছিল। যাই হোক, রাতে আমি আমার বাড়িতে থাকার পর সকালবেলা ফজরের সময় উঠেই আমি আবার সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আর যাদের বাড়ি হবিগঞ্জ টু সিলেট তারা তো এই রাস্তাটা ভালো করেই জানে যে রাস্তার কি কন্ডিশন। যাই হোক, বাংলাদেশের যত বাজে রাস্তা আছে তার মধ্যে কিন্তু এটা হচ্ছে গিয়ে সব থেকে সেরা একটা রাস্তা, যা হচ্ছে গিয়ে চা বাগানের ভিতর দিয়ে। আর ঢাকা থেকে এই পর্যন্ত আসতে আমার যতটুকু কষ্ট হয়েছে তার থেকে বেশি শান্তি লাগতেছে এই জায়গাটার মধ্যে আসার পর। ভাই, অনেকে আমাকে কমেন্টস করেন যে ভাইয়া তোমার বয়স কত, যে তুমি এই বয়সে এত ট্রাভেল করো, কিভাবে সামলাও এত কিছু? সেই কথার একটাই উত্তর থাকবে যে ভাইয়া আপনি কষ্ট করেন ছোট থেকে, তাহলে সফলতা আপনার বড় হলে এমনিতেই চলে আসে। যাই হোক, আমি যতই কষ্ট করি না কেন তারপরেও কিন্তু আমার অনেক শান্তি লাগে যখন আমি ঢাকার বাইরে যাই একা একা ঘুরি। সো একা ঘুরতে কিন্তু এত ভালো লাগে, যারা একা না ঘুরেন তারা বুঝতে পারবেন না যে একা দুনিয়াটা উপভোগ করা কতটা শান্তির ব্যাপার। হয়তো এটা একটা কাজ, হ্যাঁ, এই কাজে আমি যতটুকু শান্তি পাই আমার মনে হয় না আপনারা আপনাদের মতো কাজ করে এতটুকু শান্তি পান। সো আমি জানি না কার কাজে কতটুকু শান্তি, কিন্তু আমার এই কাজে আমার কাছে অনেক ভালো লাগে। সো যাই হোক, আমি দেখতে দেখতে চলে আসি ওনার বাড়িতে। আর ওনার বাড়িতে গাড়িটা আনার পর ওনার বাবা মা ওনারা বাইকটা দেখতেছিল, ওনারা বললো আলহামদুলিল্লাহ খুবই ভালো। আর উনি তো ছিল দেশের বাইরে, তাই বাইকটা দেখতে পারে নাই সরাসরি। যাই হোক, এখানে কাগজপাতি আঙ্কেলকে এবং আন্টিকে বুঝিয়ে দেওয়ার পর লেনদেন শেষ করে আমি আবারও ঢাকার দিকে রওনা দিয়ে দিই। এবং আমার যাত্রার সময় কিন্তু আমি লাস্ট পথে একজনকে আমার সাথে নিয়েছিলাম, সো সে আবার আমার সাথেই আছে। এবং যাওয়ার সময় আঙ্কেলকে বিদায় জানিয়ে আমরা দুজন আবার চলে যাই সিলেট বড়লেখা হয়ে। এই বড়লেখা থেকে আবার ওনাকে আমার সাথে জনকে নামিয়ে দেবো, নামিয়ে দিয়ে আমি আবার চলে যাব একা একা ঢাকার দিকে। আমার টার্গেট ছিল একটা ডাইরেক্ট বাসে উঠবো, আর ডাইরেক্ট বাসে উঠলে আমাকে শায়েস্তাগঞ্জ নামিয়ে দেবে, কিন্তু আমি ডাইরেক্ট বাস পাই নাই। আর ডাইরেক্ট বাস ধরতে গেলে আমার কমপক্ষে আরো 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করতে হবে। এই জন্য আমি লোকালেই চলে যাই একটা একটা করে। আমার সাথে যে ছিল ওনাকে আমি বড়লেখা নামিয়ে দেই, তারপর আমি চলে যাই ডাইরেক্টলি শায়েস্তাগঞ্জ। আর শায়েস্তাগঞ্জ থেকে কিন্তু আমি আরো একটা বাইক কিনবো। আর দেখেন, আমি চলে আসি শায়েস্তাগঞ্জ, আর ওই ভাই আমাকে রিসিভ করতে আসে। আর রাত অনেক বেজে গেছে, প্রায় 12টা থেকে 1টার মতো বাজতেছে। আর এখন ভাইয়ের সাথে আমি লেনদেন করতেছি। সবকিছু কমপ্লিট করার পর গাড়িটাও ভালো করে চেক দিই। চেক দেওয়ার পর ভাইয়ের সাথে একটা ভিডিও নিয়ে নেই। সো ভিডিও নেওয়ার পর আমি আবার হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আর হবিগঞ্জ যাওয়ার পথে এই বাউলগড় রেস্টুরেন্টটা আমার চোখে পড়ছিল, কিন্তু আমার ইচ্ছা ছিল এখানে একদিন খেয়ে যাব, কিন্তু আর এটা বলা পাই নাই, অনেক রাত হয়ে গেছে, এই জন্য বন্ধ করে দিছে। যাই হোক, রাতটা আমি আমার বাড়িতে কাটানোর পর আমি আবার ফজরের সময় ঘুম থেকে উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আর সকাল 7টার সময় রওনা দেওয়ার পরও কিন্তু আমার এইখানেই 3 ঘন্টার মতো কেটে যায়। আর এটা হচ্ছে কি সেই বিখ্যাত ব্রাহ্মণবাড়িয়া, যেখানে জ্যামের আড্ডা বসে থাকে সব সময়। হ্যাঁ, এই বিশ্ব রোডে আসার পর আমার প্রায় 3টা ঘন্টা কেটে যায় যে জ্যামের মধ্যে পড়ছি, যা বলার মতন না। আর আমার সারাটা দিন কেটে যায় ধরতে পারেন সে ব্রাহ্মণবাড়িয়াতে। তারপর সে বাংলাদেশের বিখ্যাত জ্যাম পার হয়ে আমি চলে আসি ডাইরেক্টলি ভৈরবের ব্রিজের উপর। আর এটা কিন্তু সেই ভাইরাল ব্রিজ যেখানে আমি ভিডিও ছাড়লে ভাইরাল হয়ে যায়। আর এই ব্রিজের একটা ভিউ নিয়ে নিলাম, ড্রোন শট। আর ড্রোন শটটা নেওয়ার পর আমি আবারও ঢাকার দিকে রওনা দিয়ে দিই। আর এটা হচ্ছে গিয়ে সেই 5 দোনার রাস্তা। এই রাস্তাটা অনেক সুন্দর, মনে হবে যে পুরো 300 ফিটের রাস্তা। আর দেখতে দেখতে কিন্তু আমি 300 ফিটের রাস্তায় চলে আসি। সো 300 ফিটের রাস্তায় কোনো জ্যাম ছিল না আজকে, আর ঢাকার রাস্তায় তেমন জ্যাম ছিল না। সো সব বাধা বিপদ পার হয়ে আলহামদুলিল্লাহ আমি সুস্থভাবে পৌঁছেছি। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে দিবেন। আসসালামু আলাইকুম।